বনানীতে যে অফিসটা ছিল দলের, অফিসে যাচ্ছিলাম। তো কাছাকাছি যখন এসেছি তখন রাস্তার এক জায়গায় একটু জটলা, কয়েকজন মানুষ, একজন মহিলা শুয়ে আছে বোধহয়, সাথে এক ছোট বাচ্চা ছিল, হ্যাঁ মেয়ে ছিল বোধহয় সম্ভব। তো দেখেই বোঝা যাচ্ছে যে মহিলা অসুস্থ। তো আমি রাস্তার এই পাশে, ওটা ছিল অন দি আদার সাইড অফ দ্য রোড। অফিসে তখন ফোন করলাম আমার এক সহকর্মীকে, বললাম যে কোথায় তুমি? ও বললো ভাই আমি অফিসে। আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। ও তাড়াতাড়ি আসলো। আসার পরে আমি যে দেখো ব্যাপারটা কি। আমি আর ওই জটলাতে যাইনি, আমি তো ও দেখে এসে আমাকে বলল যে খুব সম্ভবত মহিলাটা খুব অসুস্থ, এবং আমি তখন ওকে আমাদের জন্য অফিসে যে ডাক্তার ছিল যোগাযোগ করো, দেখো মহিলাটা কিভাবে সহযোগিতা করা যায়। তারপরে মহিলাটাকে হসপিটালাইজ করা হয়, পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয় মহিলাটা। একটা কর্মসংস্থানের ব্যবস্থা মনে হয় করা হয়েছিল, যেখান থেকে মিনিমাম একটা তার ইনকাম হয়, যেখান থেকে সে মোটামুটি চলতে পারে। আমাদের বৌদ্ধ মন্দির থেকে তিলপাপাড়া অনেক দূর। ওখানে যেয়ে কিছু মানে 1 ঘন্টার ভিতরেই উনি ওখান থেকে মনে করেন দগ্ধ অবস্থায় সমস্ত বিশ্ব রোড হয়ে আপনার বৌদ্ধ মন্দির এসেছে। আর সে নিজের গায়ের কাপড় চোপড় খুলে খুলে ফেলেছে। কত মানুষ রাস্তায় ছিল, কেউ বাঁচানোর চেষ্টা করেনি। তখন বৌদ্ধ মন্দিরে এসে আমাদের পরিচিত একটা দোকান, সেখানে ওনাকে বরফ টরফ দিয়ে, হরতাল ছিল, গাড়ি যাচ্ছে না। পরে আমার ভাইয়েরা জোর করে একটা গাড়ি নিয়ে নিজেরাই চালিয়ে নিয়ে গিয়েছে আপনার বাণী মিডে। পরের দিন আমি আমার আব্বুকে দেখতে যাই, তখন আমার আব্বু আমার দেখে কান্না করছিল, মানে বোঝাচ্ছিল যে তার গা ঝুলে পড়ে যাচ্ছে, হয়তো তার কষ্ট হচ্ছিল, সেটা বোঝাচ্ছিল। আমাদের 2 বোনকে মাথায় হাত দিয়ে ওগুলো মানে আমাদেরকে দেখছিল, দেখে উনি একা একাই কান্না করছে। আব্বুকে তো ওইভাবে কখনো দেখিনি, মানে পুরো শরীর ব্যান্ডেজ করা ছিল। হসপিটালে যেয়ে দেখার পরে আমার মাথা ঘুরে যায়, আমি হসপিটালে অজ্ঞান হয়ে যাই। আমি তো ওনার চিকিৎসা অধীন, আমি ওনার সঙ্গে ছিলাম 5 দিনের দিন। আমাকে বললো একটা কলা দাও, কলা খাই, পানি খাই বলে নিয়ে কলাটা যেই নিতে গেছি, টেস্ট ফিরেন দেখে চোখ উল্টাইয়ে ওই সময় জানটা বেরিয়ে গেল। আমার বাচ্চারা বাসায় ছিল। খবর আসলো, একজন আমাদের এলাকারই মামা হয় পরিচিত, এসে বলছে যে আমির হোসেন মারা গেছে। এটা শোনার পর মানে আমাদের 2 বোনের মাথায় আর কোনো কাজ করেনি। পরে আমি যে আর আব্বুকে দেখতে পাইনি, আমি দেখছি ওই যে ঢাকনাওয়ালা ট্রেসারগুলো আছে না, ওতে করে আব্বুকে নিয়ে যাচ্ছে। যখন লেখালেখি করে লাশের জন্য, আমি অনেক হাতে পায়ে ধরছি যে দেখেন আপনারা অন্তত পোস্টমর্টমটা করেন না। তখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আম্মু তো সংসারের কিছু ওইভাবে জানতো না। বাবা না থাকলে তো কিছুটা অসহায় লাগেই। আমিও ছোটবেলায় বাবা হারিয়েছি, কাজেই মাথার উপরে বাবার ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। সেটা ছেলে হোক মেয়ে হোক। হয়তো আমাদের সামাজিক ব্যবস্থায় মেয়েদের জন্য বিষয়টা একটু বেশি কষ্টকর। যখন তাদের এরকম ঘটনাটা ঘটে, তারপরে থ্রু ডক্টর আমান আমরা হেল্প করতাম ফ্যামিলিটাকে। করে একদিন আমান ভাই আমার ওখানে যাই, যে বলে আপনার আমরা মাসে
কিছু যদি অনুদান করি আপনি কি চলতে পারবেন? বললে আপনি কাউকে এই বিষয়টা কোনোদিন কেউ যাতে জানতে না পারে। 7 দিয়ে 8 দিয়ে মনে হয় 9টি যে বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে কোনো খোঁজই পায় নাই। তখন আমি তো আর মনে করেন 8 সালের থেকেই মনে হয় বন্ধ হয়ে গেছিল। আমি তখন আমার নিরুপায় হয়ে আমি দেখলাম এ সম্ভব না, আমি তো আর পারতেছি না। স্বাভাবিক আমি জেলে যাওয়ার পরে তো ওই হেল্পটা বন্ধ হয়ে যায়। ওরাও সবাই তো সমস্যার মধ্যে, কি করবে। তখন আমার ওয়াইফকে জানায় বিষয়টি। তখন আমার ওয়াইফ আমাকে জেলখানায় জিজ্ঞেস করলেন যে এরকম। বললাম যে হ্যাঁ এটা তো করতাম, বাট এখন তো পারছি না আমরা। ওনারা যখন 1 বছর খোঁজ না হয় তখন আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ আমার সাহসটা হারাই ফেলছিলাম। আমি সেলাই মেশিনে কাজ করে 3টা পেট, তারপরে লেখাপড়ার খরচ, তখন আমি নিজেই বাড়ি চলে আসছি। মনেও কখনো কল্পনাও করি নাই যে ওনারা আর আমার কোনোদিন খুঁজবে। বছর খানিক পরে তখন আবার আমার মামা একদিন ফোন দিয়েছে আমার আম্মুকে। তখন মনে করেন আমার সাহস, আমার একটা বুকে সাহস আসলো। সেই থেকে সমস্ত চিকিৎসার ভার আমার আম্মুর, আমার বড় বোন অসুস্থ হয়েছিল, সমস্ত চিকিৎসার ভার আমার মামাই মানে ওনার দায়িত্বেই করিয়েছে আমার আম্মুকে। এই দেখেন 17-18 মারা গিয়েছে 21 বছর পরছে, অথচ 17-18 বছর ওনারা আমার সঙ্গে আমার পাশে আছে। বিপদে আপদে যেটুকুই হোক আমার খোঁজ রাখছে, এটাই হচ্ছে। উনি মনে করেন যে আমার মেয়েদেরকে দিত আর বলতো পড়াশোনা করছো, সকালে এইভাবেও খবর নিচ্ছে, তোমরা কি স্কুলে গেছো, কিভাবে পড়ো, কখন পড়তে বসো। মেয়েদের সবসময় বলে ওদেরকে দিয়ে দেবেন না। যেহেতু বাবাও নেই, সেই জন্য ওরা যদি লেখাপড়া শিখতে পারে, ওরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে ফ্যামিলিটার মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আমি সেই চিন্তা থেকেই বলেছিলাম যে বিয়ে তো করবি, সেটা 2 দিন আগে হোক পরে হোক। তো আমার মা আমাদের জন্য সেই থেকে, আমার মাও আমাদের জন্য অনেক করেছে, মনে করেন পড়াশোনা শেষ করিয়েছে। আমি তো তখন বুঝি নাই যে আমি এটা কোথা থেকে পাচ্ছি। আমি তো এতদিনও জানতাম না। এইবার ডাক্তার দেখাইতে যেয়ে এই মনে হয় বছর 2, তখন বললো যে আপনি যেহেতু নামাজ পড়া রোজাদার লোক, আপনাকে আমার কিছু বলার নেই, ওনার জন্য দোয়া করেন। ওনার আম্মা খুব অসুস্থ, উনি ফোন দিয়ে আমাকে এটা বলে। তখন আমি বুঝতে পারি। আমার যখন কেউই ছিল না, তখন 2টা বাচ্চা নেমে অসহায় অবস্থা, ওনারা আমার পাশে ছিল। ট্রিটমেন্টের থেকে শুরু করে সমস্ত লেখাপড়া, যা দায়িত্ব, ওষুধপত্র নিয়ে এতদিন আমার সঙ্গে ছিল এবং এখনো আছে। মনে করেন উনি তো বাবার মতো দায়িত্ব এতদিন আমাদের পালন করে এসেছে। ওনাকে দেখলে ওনার সাথে আমি একটু জাস্ট আমার ভালো মন্দ কথাগুলো শেয়ার করতে চাই, ওনাকে একটা সালাম জানাতে চাই। আমার কাছে যখন মনে হয় যে তাদের পাশে একটু দাঁড়ানোতে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, তাদেরকে একটু সহযোগিতা করেন, যতটুকুই হোক সহযোগিতা করার জন্য, ডেফিনেটলি তখন তো ভালো লাগে। সময়টা ছিল শীতের সময়। জেলখানায় আমার সাথে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা আমাকে এমনি কথায় বলছে যে জেলখানায় এরকম অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, বিশেষ করে বয়স্ক মানুষ। মহিলাদের ক্ষেত্রে এটা আছে বেশি, পুরুষদের ক্ষেত্রেও আছে। অনেকে এরকম আছে যাদেরকে কেউ দেখতে আসে না, যাদের কোনো ফ্যামিলি তেমন আসে না, গরম কাপড় নেই এদের। জেল থেকে যে কম্বল দেয় ওই কম্বলই আছে, কিন্তু ওই কম্বলটা সারাক্ষণ আপনি শরীরে রাখতে পারবেন না। তো সোয়েটার নেই বা শল নেই। তা আমি ওর কথাটা শুনলাম, শুনে আমি চুপচাপ থাকলাম। তার বলার কিছু নেই, আর করার তো অবশ্যই তখন কিছু নেই। তো পরবর্তীতে কোর্টে ডেট ছিল আমার, তার কয়েকদিন পরে কোর্টে ডেট ছিল। কোর্টে গেলাম আমি। কোর্টে যাবার পরে আমার এক সহকর্মী, ওর নাম রুমন। তো আমি কাছে ডাক দিয়ে ওকে বললাম যে এক কাজ করো, কিছু মহিলাদের শলটা হলে একটা সুবিধা হয় কি, আর যেটা চাদর সেটা রাত্রে ঘুমোতেও পারে, বা দিনের বেলায় সেটা শীত লাগলে সেটা গায়ে জড়িয়েও ধরতে পারে। কিন্তু কম্বল তো সবসময় আপনি ব্যবহার করতে পারবেন না, এক্সেপ্ট ঘুমানোর সময় ছাড়া। কারণ যে পুরুষদের জন্য কিছু সোয়েটার এবং মহিলাদের জন্য কিছু শল তুমি একটু আমাকে এনে দাও, জেল অথরিটি ওনাদের কাছে তুমি পৌঁছে দাও, আমি ওনাদের সাথে কথা বলবো। তখন
জেলে ডিআইজি ছিলেন একজন মেজর হায়দার। আমি রুমনকে বললাম যে তুমি ওনার কাছে পৌঁছে দিও, আমি ওনার সাথে কথা বলবো। পরে রুমন ওগুলা ওনার কাছে নিয়ে গেছিল, তবে আমি তার আগেই আমি যখন ফিরে আসলাম আবার জেলে নিয়ে আসলো আমাকে, তো ওনার সাথে ওই দিন কি পরের দিন বোধহয় আমার দেখা হলো। তখন আমি বললাম যে হায়দার সাহেব এরকম আমি শুনেছি এরকম, তা আমি কিছু এরকম গরম কাপড়ের ব্যবস্থা করছি, তো ওগুলা এসে পৌঁছলে আপনার কাছে দিবে, তা আপনি যদি একটু দেখে, আমি তো আর দিতে পারবো না, আপনি দেখে যদি সত্যি এরকম যারা নিডি তাদের কাছে যদি একটু এই জিনিসগুলো পৌঁছে দেন। তো পরে ওনারা দিয়েছিলেন, ওনারা পরে পৌঁছে দিয়েছিলেন। আমার বাবা একজন স্কুল টিচার, মাদ্রাসার টিচার, কিন্তু পরিবারে আমাদের তো 5 ভাই আমরা বেসিক্যালি। তো সেই সময় আমার বাবার জন্য এডুকেশন যে এক্সপেন্সটা সেটা ব্যয় করা বেশ কষ্টকর হচ্ছিল আর কি। আমার বাবা একজন কৃষক, আমার আরও 2টা বোন আছে, এর মধ্যে আমি মেডিকেলে চান্স পাই। আমার বাবা যেহেতু কৃষক, ওনার জন্যে এই 3 জনকে একসাথে এই যে এটার যে খরচটা এটা ক্যারি করা আসলে অনেক কঠিন ছিল। অন্যান্য ভাই যারা ছিল, যারা ভার্সিটিতে পড়তো, তাদের থেকে কিন্তু আমার খরচটা একটু বেশি ছিল। সেই সময় একটা প্রেশার নিয়ে, একটা টেনশন, চিন্তা। অনেক ছেলে মেয়ে আসতো, মেরিটোরিয়াস রেজাল্ট, ভেরি গুড, এক্সেলেন্ট রেজাল্ট, কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এই পড়াগুলো তো একটু এক্সপেন্সিভ, বেচারারা এফোর্ড করতে পারতো না। আমার প্রতিদিনের টেনশন হইতো যে আসলে কি মানে এইভাবে কি লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব। যখন আমি ফার্স্ট ইয়ারে থাকি তখন তো আমি টিউশনি খুঁজতেছিলাম, তো শুরুর দিকে ওইভাবে কোনো টিউশনি পাওয়া যাচ্ছিল না। যে কোনো কারণে হোক, আমার স্ত্রী যেহেতু একজন ডাক্তার, সে কারণে হয়তো নিজের অজান্তেই হয়তো মেডিকেলের বিষয়টা চলে এসছে আমার সামনে। এই সময় আমার পাশে বিটু ভাই, এই ওনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করলেন আর কি, করলেন যে ওরা প্ল্যান করলেন যে বললেন যে তা আমরা তো তোমার রেজাল্ট দেখেছি, তোমার সম্পর্কে শুনেছি, আমরা তোমাকে একটা স্কলারশিপ দেওয়ার জন্য সিলেক্ট করেছি। কিছু ক্রাইটেরিয়া ছিল আমাদের, রেজাল্টটা দেখবো আমরা, এবং তার মানে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা সত্যি ডিজার্ভ করে কিনা, কারণ আমাদের তো রিসোর্স অল্প রিসোর্সের মধ্যে যেহেতু আমরা দিব, তো সেই জন্য আসলে সে ডিজার্ভ করে কিনা সেই সাপোর্টটা, তো ওটা আমরা চেক করতাম ভালো করে। এবং আমার পুরো ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই বেসিক্যালি। তো আমি কিন্তু ফার্স্ট ডক্টর, তারা চাইতেন যে তার একটা ছেলে ডাক্তার হবে, আর আমিও বেসিক্যালি এটা আমি চাইতাম যে আমিও ডাক্তার হব। তো এই সময় যখন এই হেল্পটা যখন চলে আসলো, তো বাবার জন্য একটা মানে গ্রেট একটা রিলিফ হয়েছিল আর কি, অনেক বড় একটা রিলিফ হয়েছিল আর কি। পুরো মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ইয়ার পর্যন্ত, ফাইনাল ইয়ার পর্যন্ত, যতদিন আমি ইন্টার্নিতে না যাচ্ছি এবং ইন্টার্নের ভিতর না পাচ্ছি, এই সময়টা পর্যন্ত ওরা কিন্তু আমাকে ফুলি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকে দিয়েছে। তারা শুধু মানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন ব্যাপারটা এরকম না, মাঝে মাঝেই আমার মানে পড়াশোনা কীরকম হচ্ছে, আমার রেজাল্ট কীরকম হচ্ছে, আমি কি প্রোগ্রেস করছি কি না, বা অন্য আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে কি না, আমাদের আর কি ধরনের সহযোগিতার প্রয়োজন, এগুলো সব কিছুই খোঁজখবর নিতেন। এখন বড় হয়ে গেছে, এখন ফুল ফ্লেজের ডাক্তার হয়েছে অনেকে, বিসিএস পরীক্ষাও মনে হয় দিয়েছে, কেউ বিসিএস পরীক্ষা দিয়েও আপনার মেডিকেলে জয়েন করেছে। তো আমাদের এই স্কলারশিপটা যে জনাব তারেক রহমান স্যার দিয়েছেন, মানে এটা কখনোই আমাদেরকে মানে ইনফর্ম ওইভাবে করা হয়নি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে ফান্ডিং করা হচ্ছে, ডিটেলসটা আমাকে একটু বলা যাবে? তো ডিটেলস করে না, আপনাকে এটা স্কলারশিপ দেওয়া হচ্ছে, এখন ডিটেলস এত কিছু বলা যাবে না, আপনি নিতে থাকেন, আমরা আপনার সঙ্গে কমিউনিকেট করবো। এখন হয়তো কেউ কিছু হয়তো বা জেনেছে, বাট মোস্টলি জানে না। সব মিলে এটা আসলে একটা মানে মানুষের পাশে দাঁড়ানোর অসাধারণ একটা দৃষ্টান্ত। আজকে আমি মানুষকে সেবা করতে পারতেছি, এইটা সম্ভবই হইতো না যদি আমি ওই সময় আমার জার্নিটা কমপ্লিট করতে না পারতাম। একজন ডক্টরকে ডক্টর বানানো শুধু একটা মানুষকে উপকার করা না, এটা হাজার মানুষের উপকার করা। আপনি যখন একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, আপনি যখন একজনের পাশে দাঁড়াচ্ছেন, আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে,
এবং যখন দেখছেন যে আপনি যে উদ্দেশ্যে দাঁড়িয়েছেন এবং ওই মানুষটা তার লক্ষ্যে পৌঁছেছে, এটাতে ডেফিনেটলি আপনি ভালো ফিল করেন। পুরো পৃথিবীতেই মানুষ এবং প্রাণীর সমান কোএক্সিস্টেন্স থাকা উচিত। প্রতিটা প্রাণী কিন্তু সৃষ্টি করা হচ্ছে কোনো একটা পারপাস সহ, পারপাস ছাড়া কিন্তু কোনো কিছু সৃষ্টি করা হয়নি। ওরা তো বলতেও পারে না যে আমার খিদা লাগছে বা আমার এই জায়গাটায় ব্যথা, তাহলে ওদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটিটা আরো অনেক বেশি হওয়ার কথা না? কিন্তু আমাদের মতো দেশগুলোতে যেটা হয় যে আমরা প্রাণীদেরকে একদম একটা সাইডে সরায় ফেলছি। আমি ছোট থেকে যেটা দেখতাম যে ওদের চোখ তুলে ফেলছে, কান কেটে নিচ্ছে, লেজ কেটে নিচ্ছে, হাত পার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ওরা ওভাবেই পড়ে আছে, কেউ দেখছে না। তো ছোট থেকে এই অবস্থাটা দেখতে দেখতে আমার ইচ্ছা ছিল আমি ওদের জন্য কিছু একটা করব। ক্লাস 5-এ থাকতাম, প্রথম কুকুরের বিড়ালের বাচ্চা নিয়ে আসছিলাম বাসায়। তো তখন থেকে শুরু করে 2013-এ আমার এতগুলো বিড়াল হয়ে যায় বাসার ভিতরে যে আমি চিন্তা করি যে আমার যেহেতু এখানে একটা জায়গা আছে, আমি এটাকে শেল্টারে কনভার্ট করব। ওই প্ল্যান করে আমি বিল্ডিংটা করি এবং তারপর এখানে মুভ করি ঢাকা থেকে। আমি স্ট্রে অ্যানিমাল নিয়ে মূলত কাজ করছি। এরা এমন অবস্থা থেকে আসে যে অনেক বয়স্ক হয়ে গেছে, দাঁত নাই, চোখ নাই, রাস্তায় সার্ভাইভ করতে পারছে না, গাড়ি ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বা অনেককে বাচ্চা অবস্থায় এনেছি যে মা মারা গিয়েছিল, এরপর আর দেখার কেউ নাই। আমাদের এখানে অনেকগুলো আছে চোখে দেখতে পায় না, ওরা একটু এদিকে ওদিকে ঘুমায় থাকে, খুব একটা মুভ করে না। আর হাফ প্যারালাইজড অনেকগুলো আছে যারা ঠিক মতো হাঁটতে পারে না। তোরা রাস্তায় খাবার পাবে কিভাবে আর খাবে কিভাবে, যেখানে সুস্থ কুকুরে সার্ভাইভ করে না। প্রত্যেকটি প্রাণী, জীব কোনো না কোনোভাবে মানুষের উপকার তো করছেই। আমরা সৃষ্টির সেরা সৃষ্টি আল্লাহ, সেজন্য আমাদের দায়িত্ব এই যে কোনো জীব প্রাণীর প্রতি যত্নশীল হওয়া। সোশ্যাল মিডিয়া অথবা কোনো বাংলাদেশি টিভি চ্যানেলে খুব সম্ভব দেখেছিলাম কোনো একটা প্রোগ্রামে যে ও বেশ স্ট্রাগল করছিল, মানে যেহেতু এই ধরনের স্ট্রে ক্যাট বা ডগকে নিয়ে এসে বিশেষ করে যারা ইনজুরিও হেল্প করে, কিন্তু ওরকম সহযোগিতা বোধহয় পাচ্ছে না। তখন আমি ঢাকায় আমার এক সহকর্মী বললাম যে একটু যাও তো, তুমি দেখে আসো তো কি বিষয়টা কতটুকু ঠিক বেঠিক বা সঠিক। 2018-এর দিকে মেহেদি ভাই আমাদের সাথে প্রথম যোগাযোগ করেন ওভার দ্য ফোন। অ্যান্ড টু বি অনেস্ট, আমি তখনও জানতাম না যে উনি আসলে কে বা কার পক্ষ থেকে উনি ডোনেশনটা দিচ্ছেন। উনি এখানে আসছেন, শেল্টার উনি ভিজিট করে যান। ও দেখে এসে আমাকে পরে রিপোর্ট করলো। তো তখন আমি এবং আমার মেয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমাদের পক্ষে তখন যতটুকু সম্ভব ছিল ওর কুকুর বিড়ালের আমরা যেটা করেছিলাম যে খাবারের কষ্টটা বেশি হয়, তো খাবারের ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায়, তাহলে মাসিক ভিত্তিতে আমরা ওকে বললাম ঠিক আছে। পরে আমি আমার যে সহকর্মীকে পাঠিয়েছিলাম ওকে আবার বললাম যে তুমি গিয়ে বলো যে আমরা খাবারের ব্যাপারে এই পরিমাণ আমরা সহযোগিতা করতে চাই, যদি ওরা এগ্রি করে তাহলে আমরা স্টার্ট করবো এটা। তো তখন তারপরে আমরা তাকে এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি কন্টিনিউ করতে। আমরা কোথাও কোনো ডোনেশন দিলে বা ফান্ড দিলে আমরা চাই যে আমাদের নামটা হোক, আমাদের নামটা সামনে আসুক। তো এত বছর ধরে যে উনি হিডেন থেকে আমাদের হেল্পটা করে গেছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা জিনিস। এবং আমি যখন জেনেছি জিনিসটা খুব অবাক হয়েছি। ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা তো আগে নেওয়া হয়নি। তো শুধু ফান্ডিং দেওয়া বলে না, একটা অ্যাম্বুলেন্সের উদ্যোগ নেওয়া হয়েছিল, ওনাদের একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করা হয়েছে। আমাদের কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলতে কিছু নাই। তো এটা ওনারা যে শুরু করেছেন এটা তো ফার্স্ট, এটা অবশ্যই মানে একটা মাইল ফলক আমাদের জন্য। অন্তত একটা জীব হিসেবে যদি আমরা কিছুটা হলেও সহানুভূতিশীল হই এই সৃষ্টিগুলোর প্রতি,
শুধু জীবজন্তু কেন, গাছপালা, আমাদের আশেপাশে যে গাছ আছে, গাছপালা সবকিছুর প্রতি, তাহলে আমরা যেরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সবকিছুই একটু হলেও সুন্দর করে গড়ে তুলতে পারবো। তো